শুভ অপরাহ্ন। আমি শিক্ষক মানুষ, সুতরাং অনেক সময় বক্তব্য একটু বোরিং হয়ে যায়। অলরেডি অনেক আলোচনা হয়েছে। আমি আসলে এতক্ষণ যে আলোচনা হয়েছে অনেক বিষয় চলে আসছে, যে আমরা আসলে নগর মানুষ, তার প্রতিবেশ, সবার অধিকারটাকে একসাথে কখনো দেখা শিখিনি। এবং তার একটা আমি নমুনা পাই সেকেন্ড ইয়ার লেভেলে যখন ক্লাস নেই, ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে ধরো তোমাকে পূর্বাচল এলাকাটা পুরোটা খালি দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এখানে কিছু খাল আছে, কিছু শালবন আছে, তুমি কিভাবে কাজ করা শুরু করবে? তোমাকে ল্যান্ড ইউজ প্ল্যান করতে হবে। অধিকাংশ ছাত্র, মানে সবাই, আমি এই পর্যন্ত পাই নাই, গত 15-20 বছর ধরেই আমি এই প্রশ্নটা করি, সব ছাত্রী উত্তর দেয়, ম্যাডাম প্রথমে কেউ বলবে রাস্তাঘাট দিব, কেউ বলবে মানুষের রেসিডেন্সিয়াল এলাকা করব। এই হলো আমাদের চিন্তাধারা। অর্থাৎ প্রকৃতির কিন্তু কোনো জায়গা নেই, এবং প্রকৃতির সেই খাল বিল নদী নালা শালবন যদি বলি, ওটাই আমি বানাতে পারি না, কারণ ওইটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা নেচার, যেটা একদিনে তৈরি হয় না, চাইলেই তৈরি করা যায় না। সুতরাং ওইটার কথা চিন্তা করি না। যেটা আমরা করতে পারি, আবাসন বিভিন্ন জায়গায় করা যায়, এখন টেকনোলজি অনেক ইমপ্রুভ হয়েছে, অনেকভাবে করা যায়, ওইটার জন্য আমরা আগে জায়গাতেই। কিন্তু আসলে উচিত হলো আরবান ল্যান্ড ইউজে যেটা আসবে বা গ্রামেও যেটা আমাদের বিল্ট এনভায়রনমেন্টে আসবে, ওইটা হওয়া উচিত সবচেয়ে অনুর্বর, যেখানে কোনো নেচারের কোনো অস্তিত্ব নাই, যেখানে কোনো প্রকৃতির কোনো আবাস যেখানে তৈরি হতে পারে না সেখানে। কিন্তু আমরা ঠিক উল্টো কাজটা করি। এখন উল্টো কাজটা কেন করি সেটা একটু বিশ্লেষণ করি। কারণ আমাদের নদ নদী খাল বিল জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। এখন এই সূত্রগুলোকে যদি একটু পিছন দিকে যাই, তাহলে কি হয়, কেন এটা হচ্ছে? যে ঢাকা শহরটা বলা হয় কচ্ছপের পিঠের মতো উঁচু, দুই পাশে ঢালু ছিল, নদী ছিল, জলাভূমি ছিল, উত্তর দক্ষিণেই শহরটা বড় হওয়ার কথা ছিল। তা না হয়ে আমি পূর্ব আর পশ্চিমে চলে গেলাম, এবং সেই 80-র দশক থেকে যদি দেখি, তাহলে সেই জায়গার জলাভূমিগুলো ভরাট হয়ে গেলে কেন হলো? কারণ হলো এখানকার ভূমিগুলা সব ধান ক্ষেত ছিল শুকনো মৌসুমে, আর বর্ষাকালে সেখানে বলা হতো, এখানকার মানুষদের সাথে কথা বলছি, বলে কি 3 মানুষ পরিমাণ পানি, এভাবে তারা বর্ণনা করে। হ্যাঁ, এখানে তাদের মাছ ধরতো, যখন বর্ষা আসতো নিজেরা সাঁকো তৈরি করে একটা ঘরের সাথে একটা ঘরকে জোড়া দিত, দেবে, মানে তারা আসলে এই বন্যা বর্ষা এটার সাথে মিলেমিশে থাকতো। কিন্তু যখন আমাদের এই পলিটিক্যাল ইকোনমি যেই নামেই ডাকি না কেন, দেখা গেল বড় বড় জমিগুলো আছে, দাম অত্যন্ত কম, এটাকে যদি নেওয়া যায় এবং আবাসন যদি তৈরি করা যায়, আবাসন তৈরি করাটা শুধুমাত্র কিন্তু আবাসন মানে থাকার জায়গা যে ন্যূনতম চাহিদা তা না, এটা আসলে একটা পুঁজিবাদী চিন্তা। অর্থাৎ আমার যেই যদি কিছু টাকা থেকে থাকে, তাহলে আমি এটা এইখানেই ইনভেস্ট করব, জমি কিনে রাখবো, আমি আজকে বাড়ি বানাই বা আরও পরে বানাই। আপনি যদি উত্তরাতেও যান, সরকারি জমি দিয়েছে, ওখানেও এখন ভ্যাকেন্ট ল্যান্ড দেখবেন, তার মানে ওর ওই জমির প্রয়োজন ছিল না, দেওয়া হয়েছে। এখনও আপনি যদি পূর্বাচল 20 বছর আগে শুরু হয়েছে, এখনও এখানে কেউ থাকছে না। বসুন্ধরাতে প্রচুর প্লট খালি আছে, কিন্তু এটা হলো আমার সেফ ইনভেস্টমেন্টের একটা জায়গা, যেটা থেকে বিশাল একটা লাভ হবে। এই জায়গাটাতে যদি আমি হাত দিতে না পারি, তাহলে কিন্তু আমি জলাভূমি বাঁচাতে পারবো না। কারণ এই জায়গাটাতে হাত দেওয়াও কিন্তু খুব কঠিন না। ঢাকা শহরের একটা মতো শহরে প্রতিটা মানুষের একটা বাসস্থানের দরকার আছে, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। এই বাসস্থান, যিনি এখন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, সে 10/8 180 স্কোয়ার ফিটে থাকে, 80 স্কোয়ার ফিট বা 180 স্কোয়ার ফিটে থাকে। আর একেবারে অতি ধনী হলে হয়তো 5000 স্কোয়ার ফিটও না থাকে। কিন্তু এই 5000 স্কোয়ার ফিটে যে থাকে তার সংখ্যা খুবই কম, 2000 স্কোয়ার ফিটে থাকে তার সংখ্যাও কম। আর 47% আরবান এরিয়ার মানুষ আসলে ওরকম 200 স্কোয়ার ফিটের মধ্যে থাকে। তো অঙ্কগুলো কিন্তু কঠিন না, যে সবার জন্য যদি আমি একটু আবাসন দিতে চাই, আসলে আমার কতখানি জায়গা ঢাকা শহরে লাগবে, সেটা উঁচু যেই ভূমি আছে সেখানেই পাওয়ার কথা। কিন্তু আসলে আমার লাগে আমার আগামী 10 পুরুষ পর্যন্ত এই জমি বেচে যাতে চলতে পারে, সেই ব্যবস্থা আমরা করে ফেলি, এবং আমাদের রাষ্ট্র সেই ব্যবস্থা করার
সকল সুবিধা করে দিয়েছে। কারণ আমার যদি খালি জমি থাকে ওইটা ট্যাক্স খুবই কম। আমি যখন ওই জমিটা 10 গুণ যেই দামে কিনেছি 10 গুণ দামে যখন আমি বিক্রি করি তখনও আমার ট্যাক্স কম। সুতরাং আমাকে আপনি কিভাবে নিবৃত্ত করবেন? তো এই জায়গাগুলো যদি আমি না হাত দিই তাহলে কিন্তু জলাভূমি রক্ষা হবে না। জলাভূমি একটা হলো এনক্রোচমেন্ট, আরেকটা হলো এখানে পলিউশন অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা আমরা যদি দেখি তাহলে দেখব, রিসার্চের মাধ্যমে দেখলে দেখব যে 250 মিটারের মধ্যে, খালের 250 মিটারের মধ্যে সকলের অধিকাংশ ইন্ডাস্ট্রিগুলো আছে নদীর থেকে। কারণ তাদের যেই বর্জ্য সেটা খুব সহজে তারা নদীতে ফেলে দিতে পারে। আমরা নানা আইন কানুন করেছি, পারি নাই, আমরা বন্ধ করতে পারি নাই। আমাদের প্রচুর খাল আছে ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এখন আমি যদি ওয়েস্ট ডিসপোজালকে যদি আমি এখনও এই 2024 সাল এসে এটাকেও যদি আমি একটা সিস্টেমের মধ্যে না নিয়ে আসতে পারি, আমি কিন্তু পারবো না আমার জলাভূমি রক্ষা করতে। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যেইভাবে আমাদের এই যে হাউজিং ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা কিন্তু কিভাবে হচ্ছে, যে যারা এখানে তো কিছু মানুষ ছিল যারা এই কৃষিকাজ করতো, ঢাকার পাশেই ছিল, তাদেরকে উচ্ছেদ করে হচ্ছে। সেটা কখনো বলপূর্বক, কখনো তাদেরকে হয়তো কিনে নিয়েছে অল্প দামে। কিন্তু বহু পদ্ধতি আছে যেটার মাধ্যমে ওই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমি আমার যে নগর গড়ে ওঠার কথা সেটা করতে পারতাম। সেটার মধ্যে আমরা বলি ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট বলি, ল্যান্ড রিডেভেলপমেন্ট বলি, ল্যান্ড পুলিং বলি, এবং এগুলো বহু দেশে এগুলার প্রচলন আছে। কারণ সবাইরই একই অবস্থা, সব দেশেই একই সমস্যা, যে ল্যান্ড স্পেকুলেশন, অর্থাৎ আমি অনেক জমি একসাথে কিনে রেখে দিলাম। তো জনগণকে নিয়ে কাজ করার ব্যাপারটা কেমন, যে কোনো একটা আমার ঢাকার পাশে হয়তো এই পূর্বাঞ্চলেই অনেক মানুষের একসাথে করে যদি 100 বিঘা জমি থাকে বা 100 একর জমি থাকে, তাহলে তারাও এখানে থাকবে, আমি ডেভেলপমেন্ট করব। ডেভেলপমেন্টের জন্য যে রাস্তাঘাট অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার যে জমিটা সেইটা বাদ দিয়ে, বা আমার যদি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কিছু খরচও হয় জমি বিক্রি করে, সেটা দেওয়ার পরে তাদেরকে আবার ফেরত দেওয়া, এই টুলগুলোও কিন্তু আমরা কোনো দিন ব্যবহার করি নাই। আমি গবেষণা করে দেখেছি যে 3টা হাউজিং প্রকল্প থেকে যেই সব মানুষগুলো উচ্ছেদ হয়েছে, আমার এক ছাত্রর কাজ, যাদের এক টুকরো হলেও এই শহরে জমি ছিল, যারা আমরা যদি বলি জমির আদিবাসী, সেই সকল মানুষের 64% এখন আর কোনো জমি নেই। আর আমি খুব বেশি কিছু বলবো না, ছোট্ট একটা গল্প বলি, গল্প না সত্যি কথাই। আমি যখন আমার পিএইচডি গবেষণার কাজ করছিলাম ঢাকার পাশে বেরাইদ অঞ্চল, যেখানে গেলে আমি আর পুরনো বেরাইদকে এখন আমি আর চিনতেও পারি না যে আমি ওখানে কিভাবে যেতাম। সেইখানে যখন কাজ করতে যাই, একজন ভদ্রমহিলা তার বাড়িতে বসালো, তার বাড়ির ইট দেখালো, ইটের উপরে কোনো ছাপ নাই, অর্থাৎ তাদের ওখানে ইটগুলা পুড়িয়ে ইটগুলা দিয়ে তার একটা দোতলা বাড়ি বানানো হয়েছিল, এবং অর্ধেক প্রায় নিচের তলাটা এখন পায়ে মাটির নিচে। ওই ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, আমাকে একটা প্যাকেটের মধ্যে ওনার ক্ষেতের চাল দিয়ে দিয়েছিল, বলেছিল যে মা তুমি এই চালটা নাও, বাসায় যেয়ে এটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবা। আমাদের মেয়েরা যারা নাইওর আসে তাদেরকে আমি এই চালগুলা দেই, কিন্তু আগামী বছর হয়তো এই চালগুলা আর থাকবে না। এই বছর আমার ছেলেরা যুদ্ধ করেছে টাটা বল্লভ নিয়ে, যারা আমাদের এই ধানের জমিগুলোতে বালি ফেলতে এসছে। এই হলো আমাদের নগরের ইতিহাস, এই হলো আমাদের উন্নয়নের ইতিহাস। এই ইতিহাস কিন্তু কোথাও লেখা নাই। এই ইতিহাস যদি যতদিন আমরা লিখতে না পারবো, এইটা নিয়ে যদি আমরা নাটক করতে না পারি, আমরা যদি চলচ্চিত্র বানাতে না পারি, আমরা যদি উপন্যাস লিখতে না পারি, এই শহরের এই আর্তনাদ, কত মানুষ যে তার ভিটে ছাড়া হয়েছে, কিভাবে হয়েছে, সেটা যতদিন আমরা অনুধাবন করতে না পারবো, ততদিন আমরা খালের বা এই যে প্রাণী জগৎ যারা যে আছে, পশু পাখি, কারো বেদনাই বুঝতে পারবো না। এবং এই ইতিহাস আমাদের আসলে লেখা হয় না, বা লিখতেও আমরা আসলে অনেক সময় ভয় পেয়েছি, কিন্তু আছে, মানুষ কাজ করেছে। সুতরাং আমাদের এই গোড়ার জায়গাগুলো, এই রুট কজগুলো যেগুলো আছে, এগুলাকে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে আসলে বেশি দূর আমরা আগাতে পারবো না। একটু ছোট করে আমি বলি যে সবসময় আমরা হয়তো হতাশায় না ভুগে যা বর্তমানে আছে সেটাকে যদি একটু আঁকড়ে ধরি। এবারের ডিটেল এরিয়া প্ল্যানের বহু
প্রবলেম আছে, নানা ধরনের সমালোচনা আছে, তারপরেও এখানে একটা ব্লু নেটওয়ার্কের কথা বলছে, যে এই ব্লু নেটওয়ার্কটা, যদিও এই ব্লু নেটওয়ার্কের মধ্যে বহু খাল সংযুক্ত হয় নাই, সেটারও নানা ধরনের কারণ আছে, যেগুলো সংযুক্ত হয়েছে প্রায় 1100 কিলোমিটারের মতো খাল, তার মধ্যে 176 কিলোমিটার কোনো না কোনোভাবে এনক্রোচড হয়, এখানে ভবন করা আছে, সুতরাং ওই জায়গাগুলো মিসিং লিঙ্ক। এখন আজকে যদি আমরা অ্যাটলিস্ট ওই ব্লু নেটওয়ার্ক যে 1100 কিলোমিটারের কথা বলা আছে সেটাকে ধরেও যদি আগাতে পারি, এবং প্রায় 50টা তারা ওয়াটার পার্কের কথা বলেছে, যেটা আসলে ব্যক্তি মালিকানাধীন জমি অধিকাংশ ক্ষেত্রে। ঢাকা শহরে এখনও অনেকগুলো পুকুর আছে, এখনও যদি আমরা এগুলাকে রক্ষা করতে পারি, এবং আলোচনায় আজকে এসেছিল, এইখানে কিন্তু এলাকাবাসীর একটা বিরাট ভূমিকা রাখতে হবে, তাহলে কিন্তু এখনও সম্ভব যে হয়তো এই ঢাকা শহরে আমরা নৌকা করে এক জায়গায় যেতে পারবো, এখনও সম্ভব আমরা হয়তো পাখি প্রজাপতি এগুলা দেখতে পারবো। এইটুকু বলেই শেষ করছি, ধন্যবাদ।